এই ক্রমোচ্চশীল শিখনের যিনি প্রবক্তা তিনি হলেন রবার্ট এম গ্যাগুনি। খুব গুরুত্বপূর্ণ স্তর এটা, এই সম্পর্কে আমাদের ডিটেলসে জেনে নিতে হবে। লক্ষ্য করো, ক্রমোচ্চশীল শিখন সম্পর্কে আমি শুরুতেই বলেছি এই ধারণাটা পাওয়া গিয়েছিল 1970 খ্রিস্টাব্দে, দিয়েছিলেন রবার্ট এম গ্যাগনি। তিনি তার পুস্তক দ্য কন্ডিশন অফ লার্নিং এই পুস্তকে ক্রমোচ্চশীল শিখনের ধারণা দেন। প্রক্রিয়াটির মধ্যে 8টি শিখন প্রক্রিয়া অন্তর্ভুক্ত। জেনে নেব এই 8টি শিখন প্রক্রিয়া সম্পর্কে। প্রথমেই তোমরা লক্ষ্য করবে, প্রথমেই দিয়েছে সংকেতমূলক শিখন। আমি এখানে লক্ষ্য করো একজন মনোবিদের নাম লিখেছি, তিনি হলেন প্যাভলভ। প্যাভলভের শিখন সংকেতমূলক শিখনের অন্তর্ভুক্ত, এটা তোমরা খেয়াল রাখবে। এই সম্পর্কে আমি কিন্তু শিখন কৌশল অধ্যায়তে ডিটেলসে বলবো। ওকে, সংকেত বলতে এমন কিছু সংকেত দেয়া হবে যে সংকেতের সাপেক্ষে শিশু বা শিক্ষার্থী প্রতিক্রিয়া করবে। উদাহরণ দেখো, মা হাত বাড়ালে শিশু কোলে ঝাঁপিয়ে পড়ে। তাহলে এখানে হাত বাড়ানোটার সংকেত, তার সাপেক্ষে প্রতিক্রিয়া কি? মায়ের কোলে শিশুর ঝাঁপিয়ে পড়া। ওকে, সেকেন্ড চলে আসবো উদ্দীপক প্রতিক্রিয়া। এখানেও দুইজন মনোবিদের নাম লিখেছি, লক্ষ্য করবে। একজন হলেন স্কিনার আর একজন থর্নডাইক। এই দুইজন মনোবিদের যে শিখন কৌশল, সেটা উদ্দীপক প্রতিক্রিয়া শিখনের অন্তর্ভুক্ত। এই সম্পর্কেও আমি ডিটেলসে শিখন কৌশল অধ্যায়ে বলবো। উদাহরণটা লক্ষ্য করবে, ঘণ্টাধ্বনি তার সাপেক্ষে সজাগ ভাব। তাহলে এখানে ঘণ্টাধ্বনি হলো উদ্দীপক, যেই ঘণ্টা বাজলো সঙ্গে সঙ্গে সজাগ ভাব, সেটা হলো প্রতিক্রিয়া। ধরো শ্রেণীকক্ষে যখন ক্লাস শুরু হয় তখন বেল বাজানো হয়। এই বেল বাজানোর সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা ক্লাস শুরু হবে এটা ভেবে সজাগ হয়। তাহলে ঘণ্টাধ্বনির সাপেক্ষে যে সজাগ ভাব, এটা কিন্তু উদ্দীপক প্রতিক্রিয়া শিখন। নেক্সট চলে আসবে শৃঙ্খলীকরণ। এই শৃঙ্খলীকরণ বিষয়টি বেশ জটিল বিষয়, কারণ এখানে সুনির্দিষ্ট পদ্ধতিতে শিখন প্রক্রিয়া যদি কার্যকরী না হয় তাহলে কিন্তু শিখনের উপযুক্ত ফল পাওয়া যায় না। যেমন একজন শিক্ষার্থীর সামনে একটি বাদ্যযন্ত্র রেখে দেওয়া হলো, সে যদি বাদ্যযন্ত্রটি বাজানোর সঠিক পদ্ধতি না জানে তাহলে কিন্তু বাদ্যযন্ত্র থেকে সঠিক সুর আসবে না। তাই শৃঙ্খলবদ্ধ হয়ে বা শৃঙ্খলীকরণ প্রক্রিয়ার দ্বারা কি করা যায়? শিখন প্রক্রিয়াকে কার্যকরী করে একটি জটিল বাদ্যযন্ত্রকে বাজানো যায়। যেমন পিয়ানোর কি সঠিকভাবে প্রেস করলে বা চাপ দিলে তবেই কিন্তু পিয়ানো থেকে সঠিক সুর বেরিয়ে আসে। নেক্সট চলে আসবো ভাষাগত অনুষঙ্গমূলক শিখন। ভাষাগত অনুষঙ্গমূলক শিখন কি? ধরো কোনো একটি প্রাণীর সম্পর্কে তোমার সামনে বেশ কিছু বৈশিষ্ট্য দেয়া হলো, সেই প্রাণীটির বৈশিষ্ট্য জেনে প্রাণীটি সম্পর্কে ধারণা লাভ করা হবে। ধরো বলা হলো যে একটি প্রাণী বেশ আকারে বড়, তার গায়ে হলুদ কালো ডোরাকাটা দাগ আছে এবং প্রাণীটি দেখতে খুব হিংস্র। তাহলেই শিক্ষার্থীরা ধারণা লাভ করতে পারবে যে এই প্রাণীটির বৈশিষ্ট্য জেনে বলা যাবে প্রাণীটি হলো বাঘের কথা বলা হয়েছে। চলে আসবো বহুমুখী পার্থক্যীকরণ।
যে এখানে বিভিন্ন পার্থক্যের বিষয়গুলো জেনে দুটো প্রাণীর মধ্যে বা প্রাণীসমূহের মধ্যে তফাৎ বের করা। যেমন গরু ও ছাগলের মধ্যে পার্থক্য বোঝা যায় বহুমুখী পার্থক্যীকরণ প্রক্রিয়ায়। নেক্সট চলে আসবো ধারণা শিখন। ধারণা শিখন কি? কোনো বস্তু বা ব্যক্তি বা প্রাণী, তাদের আকার, তাদের রং, তাদের সম্পর্কে বিভিন্ন বৈশিষ্ট্য, সেটা কি করে প্রাণীটি সম্পর্কে বা বস্তু সম্পর্কে বা ব্যক্তি সম্পর্কে ধারণা নিতে সহায়তা করে। নেক্সট চলে আসবো নিয়ম শিখন, যে এক্ষেত্রে সঠিক নিয়ম জেনে শিখন প্রক্রিয়ায় অবতীর্ণ হয়ে উপযুক্ত ফল লাভ। যেমন আমরা যদি জেনে যাই যে জল ফোটানোর জন্য 100°C টেম্পারেচার প্রয়োজন, তাহলে সেই 100°C টেম্পারেচার বা তাপমাত্রাতেই জলকে ফোটাবো। এটা নিয়ম শিখন। নেক্সট সমস্যা সমাধান শিখন। এই সমস্যা সমাধান শিখন হলো সমস্ত শিখন প্রক্রিয়ার মধ্যে সব থেকে জটিল। এটা খুব ডিটেলসে আমাদের জানতে হবে এবং ভালো করে বুঝে নিতে হবে। লক্ষ্য করো, এখানে আমি এটা কিন্তু ডিটেলসে বলেছি। দেখো দিয়েছি সমস্যা সমাধানমূলক শিখন সব থেকে জটিল শিখন। এর বিষয়টি আলোচনার জন্য আমি বেশ কিছু স্তর সাজিয়ে দিয়েছি। প্রথমত, কোনো ব্যক্তি বা কোনো জীবের সামনে বা কোনো প্রাণীর সামনে একটা সমস্যার তুলে ধরা হয় বা কোনো প্রাণী যদি সমস্যার সম্মুখীন হয়, তখন সে কী করে, নেক্সট স্টেপেতে তার সমাধানের জন্য বারে বারে সে চেষ্টা করে, অর্থাৎ সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। প্রথমে সে কিভাবে চেষ্টা করে, যদি তার চেষ্টাটা নিজ চেষ্টা হয়, সে চিন্তা না করেই অনেকগুলো প্রচেষ্টা করতে থাকে। বেশ কিছুক্ষণ প্রচেষ্টা করার পর অনেকগুলো প্রচেষ্টার মধ্য থেকে সে কী করে, একটা সঠিক প্রচেষ্টা নির্ধারণ করে। যখন বুঝতে পারে যে এই সঠিক প্রচেষ্টাটাই তাকে সমস্যার সমাধান করতে সহায়তা করবে, তখন ওই সঠিক প্রচেষ্টা নির্বাচন করে। আর এতক্ষণ পর্যন্ত যে একাধিক প্রচেষ্টা সে করছিল, তার মধ্য থেকে যেগুলো ভুল প্রচেষ্টা, সেই প্রচেষ্টাগুলোকে সে বাতিল করে দেয়। সব শেষে কী করে, সে সঠিক প্রচেষ্টা ব্যবহার করে সমস্যা থেকে নিষ্কৃতি পায় বা নিষ্কৃতি পাওয়া যায়। এতে সুবিধা কি? সুবিধা হলো পরবর্তীকালে পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্বল্প সময়ে সঠিক প্রচেষ্টার দ্বারা সমস্যা সমাধান করা যায়। অর্থাৎ পূর্ব কোনো অভিজ্ঞতা বা পূর্ব কোনো সমস্যা যদি আমরা বিভিন্ন প্রচেষ্টার দ্বারা সমাধান করতে চেষ্টা করি এবং সব শেষে সঠিক প্রচেষ্টার দ্বারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসি, তাহলে পরবর্তীকালে সেই একই সমস্যার সম্মুখীন হলে সহজেই উপযুক্ত প্রচেষ্টার প্রয়োগ ঘটিয়ে আমরা কি করতে পারবো, স্বল্প সময়ে সমস্যার সমাধান করতে পারবো। লক্ষ্য করো ছাত্রছাত্রীরা, তোমাদের সুবিধার জন্য আমি এখানে একটা ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করেছি। ধরো এখানে এ নামক একটি প্রাণীকে এর মধ্যে এই চক্রব্যূহর মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এখানে প্রাণীটি কি করছে, বাইরে বেরোনোর চেষ্টা করছে। প্রথমে সে এই পথ দিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু এখানে এসে দেখবে পথটা বন্ধ। আবার সে ফিরে আসবে, ফিরে এসে সে এই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করবে, এখানে এসেও দেখবে পথটি বন্ধ। তারপর কি করবে, সে এই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করবে, এখানে এসে দেখবে এই পথটিও বন্ধ। অবশেষে সে যখন এই পথ দিয়ে আসবে, এই পথ দিয়ে এসে দেখবে এটা বাহিরে বেরোবার পথ। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে বাহিরে বেরোবার যে পথটি রয়েছে, বারবার চেষ্টা করতে করতে অবশেষে সে বাহিরে বেরোবার পথটি খুঁজে পাবে।
কিন্তু পরবর্তীকালেতে যখন ওই প্রাণীটিকে ওই চক্রব্যূহের মধ্যে ঢোকানো হবে, তখন দেখা যাবে যে সে সহজেই তার চূড়ান্ত বাইরে বেরোনোর যে পথ, সেই পথটি সে নির্বাচন করে ফেলতে পারবে এবং তার সমস্যার সমাধান করতে পারবে। তাহলে আজকে আমি তোমাদের সামনে শিখনের বিভিন্ন শ্রেণীবিভাগ কিন্তু তুলে ধরলাম। তোমরা এই শিখনের শ্রেণীবিভাগটি ভালো করে দেখবে, দেখে নিজেরা ধারণা নেওয়ার চেষ্টা করবে। ওকে।